আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। হামলার পরপরই ইউক্রেনের পক্ষ থেকে এর জন্য রাশিয়াকে দায়ী করা হয়। আর পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদাও বলেছেন, কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সে বিষয়ে কোনো নিখুঁত প্রমাণ পাওয়া যায়নি। বুধবার পোল্যান্ডের কর্মকর্তারা জানান, তাদের সীমানার ভেতর বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি। এতে করে ধারণা করা হয় রাশিয়াই হয়তো পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু রাশিয়ার তৈরি যুদ্ধাস্ত্র ইউক্রেনও ব্যবহার করে। দেশটির কাছে রাশিয়ার তৈরি S-300 গ্রাউন্ড টু এয়ার মিসাইল সহ অন্যান্য অস্ত্র রয়েছে। এদিকে পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়। পোল্যান্ড একটি ন্যাটো জোটভুক্ত দেশ হওয়ায় পোল্যান্ডের ভূখণ্ডে কোনো সামরিক আক্রমণের সাথে সাথেই ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা। এই আর্টিকেল 5 অনুযায়ী জোটভুক্ত কোনো একটি দেশের উপর আক্রমণ জোটভুক্ত সকল দেশের উপর আক্রমণ বলে বিবেচিত হবে, আর তা হলে ন্যাটোকে রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে হবে। এটি এমন একটি ঘটনা যা গোটা ইউরোপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দেয়। যুদ্ধ ইউরোপের জন্য নতুন কোনো বিষয় নয়। গোটা ইউরোপ দুইটা বিশ্বযুদ্ধের সাক্ষী, কিন্তু এবারে সম্ভাব্য বিশ্বযুদ্ধ আগের দুইটা বিশ্বযুদ্ধের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ও বিধ্বংসী হয়ে উঠতে পারে। এখন দেশগুলোর হাতে আগের থেকে অনেক বেশি অত্যাধুনিক মরণাস্ত্র রয়েছে, যার ধ্বংস ক্ষমতা আগের যে কোনো ধরনের মরণাস্ত্রের চেয়ে অনেক গুণ বেশি, যেগুলো ইউরোপকে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। প্রথম বিশ্বযুদ্ধে মোট সামরিক ও বেসামরিক হতাহতের সংখ্যা ছিল প্রায় 40 মিলিয়ন। অনুমান অনুযায়ী প্রায় 15 থেকে 20 মিলিয়ন মানুষের মৃত্যু হয় এই যুদ্ধে এবং প্রায় 23 মিলিয়ন সামরিক সদস্য আহত হয়। এটি মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত সমূহের একটি। এই যুদ্ধে মোট সামরিক সদস্যের মৃত্যুর সংখ্যা 9 থেকে 11 মিলিয়ন। বেসামরিক মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 6 থেকে 13 মিলিয়ন। এর মধ্যে কমপক্ষে 2 মিলিয়ন মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এবং 6 মিলিয়ন মানুষ নিখোঁজ রয়েছে, যাদের মৃত বলে অনুমান করা হয়। এই তালিকাটি বিভিন্ন দেশের সরকারি প্রকাশিত উৎসের ভিত্তিতে তৈরি করা হয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল ইতিহাসের সবচেয়ে মারাত্মক সামরিক সংঘাত। এই যুদ্ধে আনুমানিক মোট 70 থেকে 85 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল, যা 1940 সালে পৃথিবীর মোট জনসংখ্যা 2.3 বিলিয়নের প্রায় 3%। সরাসরি যুদ্ধের কারণে সামরিক ও বেসামরিক প্রাণহানি আনুমানিক 50 থেকে 56 মিলিয়ন এবং যুদ্ধ সম্পর্কিত রোগ এবং দুর্ভিক্ষ থেকে অতিরিক্ত আনুমানিক 19 থেকে 28 মিলিয়ন মানুষের মৃত্যু হয়। বেসামরিক মৃত্যু মোট 50 থেকে 55 মিলিয়ন। সমস্ত কারণে সামরিক মৃত্যু মোট 21 থেকে 25 মিলিয়ন, যার মধ্যে প্রায় 5 মিলিয়ন যুদ্ধবন্দীর মৃত্যুও রয়েছে। এখানে খেয়াল করলে দেখবেন, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। এর অনেকগুলো কারণের একটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সামরিক প্রযুক্তি প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে অনেক উন্নত ও বিকশিত ছিল। তাহলে আজকের দিনের আরো অত্যাধুনিক ও বিকাশমান যুদ্ধাস্ত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে এর ক্ষয়ক্ষতি ও ধ্বংসাত্মক ক্ষমতার চিত্র সহজেই অনুমান করা যায়। এমতো পরিস্থিতিতে কোনো দেশই নতুন আরেকটি বিশ্বযুদ্ধকে আমন্ত্রণ জানাতে সাহস করবে না, শুধুমাত্র ইউক্রেন ছাড়া। আর তার কারণটাও বোঝা দুর্ভেদ্য কিছু নয়। এমনিতেই ইউক্রেন যুদ্ধে জর্জরিত হয়ে আছে, তার আর নতুন করে হারাবার কিছু নেই। আমেরিকা ও অন্যান্য মিত্ররা যদিও এই যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা দিয়ে আসছে, তবুও সেটা কেবল অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু দিন শেষে এটা ইউক্রেনের লড়াইটা তাকে একাই লড়তে হচ্ছে। এমতাবস্থায় যদি এই যুদ্ধে অন্যান্য ইউরোপীয় দেশ তথা ন্যাটো জোটভুক্ত দেশকেও জড়ানো যায়, তাহলে লড়াইটা আর তার একার থাকবে না।
ইউক্রেন এখন যেমন রাশিয়ার একক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, সে পরিস্থিতিরও পরিবর্তন ঘটবে। যুদ্ধক্ষেত্রের বিস্তৃতির সাথে সাথে রাশিয়ার একক মনোযোগের বাইরে যেতে থাকবে ইউক্রেন। আর সেজন্যই আরেকটা বিশ্বযুদ্ধ বাঁধলেও ইউক্রেনের কোনো সমস্যা নেই। এজন্য হামলার পর থেকেই একমাত্র ইউক্রেনই এর জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করে আসছে, যেখানে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা বলেছেন, কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সে বিষয়ে কোনো নিখুঁত প্রমাণ পাওয়া যায়নি। এখানে বিশ্ব নেতাদের রক্ষণশীল ভূমিকাও বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রথম থেকেই যেখানে বিশ্ব নেতৃত্ব সমস্ত যুদ্ধের দায় এককভাবে রাশিয়ার উপর চাপানোর চেষ্টা করে আসছেন, সেখানে এই ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আরোপ তো দূরের কথা, একেবারে তার বিপরীত নীতি অবলম্বন করে আসছে। রাশিয়াকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানোর এমন একটা সুবর্ণ সুযোগ তারা স্বেচ্ছায় বিসর্জন দিচ্ছেন, তা তাদের বক্তব্যগুলো থেকেই সুস্পষ্ট। এ হামলার পর জরুরি বৈঠক ডাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট G7। বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতাদের একটি জরুরি বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি। পোল্যান্ডের গ্রামে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে ছোড়া হয়েছে বলে ৩ মার্কিন কর্মকর্তা আভাস দিয়েছেন, যা সরাসরি ইউক্রেনীয় ভাষ্যের বিপরীত। এরপর একটি মার্কিন সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের ওই ৩ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে। ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, পোল্যান্ডে মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ কোনো ইচ্ছাকৃত হামলা ছিল এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বুধবার ন্যাটো রাষ্ট্রদূতদের সাথে জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে উল্লিখিত কথা বলেন স্টলটেনবার্গ। স্টলটেনবার্গ বলেন, পোল্যান্ডের ঘটনাটি সম্ভবত ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণেই ঘটেছে। সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব আরও বলেন, রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত নেই। তদন্ত চলছে এবং এর ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুরুতেই জানিয়েছিলেন, তারা প্রাথমিক তদন্তের মাধ্যমে জানতে পেরেছিলেন ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হয়নি। এছাড়া ক্ষেপণাস্ত্র পড়ার পর রাশিয়াও জানিয়েছিল তারা পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের সঙ্গে জড়িত না। দেখুন, এখানে মূল বিষয় এখন এটা নয় যে কে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী। এখানে বিষয়টা আরো গভীর। যদি আমেরিকা ও তার মিত্রজোট ন্যাটো এটা স্বীকার করে নেয় যে হামলাটি রাশিয়া করেছে, তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে হবে তাদের। আর ন্যাটোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পারমাণবিক হামলা চালানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, যা ন্যাটো খুব ভালো করে জানে। তাই এই যুদ্ধে ন্যাটো কোনো মতেই সরাসরি জড়াতে চায় না। এর চেয়ে বরং ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের বলে স্বীকার করে নেওয়াটা সবচেয়ে নিরাপদ ও সুবিধাজনক। এ থেকে একটা ব্যাপার নিশ্চিত, বিশ্ব নেতৃত্ব এখনো ভোলেনি কোথায় তাদের থামতে হবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের আচরণ দায়িত্বশীল নয় বলেই এমন বক্তব্য দিয়ে আসছেন তিনি, যা বিশ্ব শান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক।